আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুলভাবে উপস্থাপন করব অ্যান্ড এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে তোমরা অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে, যেভাবে প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় কমন পেয়েছিলে। সো প্রথমে তোমাদের সিলেবাসটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে তোমাদের পড়তে হবে 3 নম্বর অধ্যায় অর্থাৎ ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। পড়তে হবে 4 নম্বর অধ্যায় অর্থাৎ দিল্লির সুলতানি তথা তুর্ক আফগান শাসন। পড়তে হবে 5ম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্য। 7ম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। এবং পড়তে হবে 8ম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সংকট। এবং পড়তে হবে 9ম অধ্যায় অর্থাৎ আজকের ভারত তথা সরকার, গণতন্ত্র ও স্বায়ত্ত শাসন। এবারে আমরা প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা স্ক্রিনশটের মাধ্যমে একটু দেখে নেব, কারণ এই নাম্বার বিভাজনটি ডিটেলসে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। প্রথম প্রশ্নটি দেখো, তান্ত্রিক বৌদ্ধদের নেতাকে বলা হতো আচার্য, উপাচার্য নাকি সিদ্ধাচার্য? সঠিক উত্তরটি হবে আচার্য। নেক্সট প্রশ্ন, চোল রাজ্যে বিখ্যাত ছিল? সঠিক উত্তরটি হবে ব্রোঞ্জ হস্তশিল্প। 3 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দম কাব্য রচনা করেন ধৈ, শরণ না জয়দেব? সঠিক উত্তরটি হবে জয়দেব। 4, পাল যুগের একজন বিখ্যাত শিল্পী হলেন? সঠিক উত্তরটি হবে ধীমান। 5 নম্বর প্রশ্ন, শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করা চলকে বলে? সঠিক উত্তরটি হবে পিয়েত্রা দুরা। নেক্সট প্রশ্ন, মনসব বলতে বোঝানো হয়? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার সি, মোগল প্রশাসনিক পদকে। নেক্সট প্রশ্ন, শিরিন কলম ছদ্মনাম ছিল? সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার বি, আব্দুস সামাদের। নেক্সট প্রশ্ন, চারমিনার অবস্থিত রাজস্থানে, হায়দ্রাবাদে নাকি গুজরাটে? সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদে। নেক্সট প্রশ্ন, শিখদের ধর্মগ্রন্থের নাম গুরু গ্রন্থ সাহিব, বাইবেল নাকি গীতা? সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু গ্রন্থ সাহিব। 10 নম্বর প্রশ্ন, তন্ত্র শব্দের অর্থ আইন, শাসন নাকি ব্যবস্থা? সঠিক উত্তরটি হবে ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি অনুবাদ করেন মালাধর বসু, কৃত্তিবাস ওঝা নাকি কাশিরাম দাস? সঠিক উত্তরটি হবে মালাধর বসু। পরের প্রশ্ন, শিবাজির অভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে, 1675 খ্রিস্টাব্দে না 1676 খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1674 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, দশম শিখ গুরু ছিলেন? সঠিক উত্তরটি হবে গুরু গোবিন্দ সিংহ। নেক্সট প্রশ্ন, দীপক মেঘমল্লার প্রভৃতি রাগ সৃষ্টি করেন কবির, গুরু নানক নাকি তানসেন? সঠিক উত্তরটি হবে তানসেন। পরের প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট এমসিকিউ প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন? সঠিক উত্তরটি হবে ডক্টর বি.আর. আম্বেদকর। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, হরায়ুধ কে ছিলেন? উত্তর হয়ে যাবে লক্ষণ সেনের, প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটি হবে সৈয়দ আলাওল। নেক্সট প্রশ্ন, দোহা কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তো উত্তরে তোমরা লিখবে হিন্দি ভাষায় 2 পংক্তির কবিতাকে দোহা বলে। নেক্সট প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কে নির্মাণ করেন? উত্তর হবে ধর্মপাল। পরের প্রশ্ন, সংস্কৃতে পুর কথার অর্থ কী? এটিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর হবে নগর। 6 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের মূল কথা কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তো উত্তরে তোমরা লিখবে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। পরের প্রশ্ন, বাবর কবে কোথায় পাতশাহ উপাধি নেন? তো উত্তরটি হবে 1507 খ্রিস্টাব্দে কাবুলে বাবর পাতশাহ উপাধি নেয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল? তো
উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। আর ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল বলো তো? 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। এবারে চলে আসবো আমরা 2-এর বিতে। তো এখানে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে রয়েছে দেখো অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ড্যাশ, এখানে শূন্যস্থান হবে ব্লক। 2-এ রয়েছে খালসা তৈরি করেন ড্যাশ, এখানে শূন্যস্থান হবে গুরু গোবিন্দ সিংহ। পরবর্তী প্রশ্ন, জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে বলে ড্যাশ, এখানে শূন্যস্থানে হয়ে যাবে স্বায়ত্ত শাসন। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ বা গিরিধারিকা সাধিকা ছিলেন ড্যাশ, এখানে শূন্যস্থান হবে মীরাবাই। তো এবারে দেখো ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। তো প্রথমে আছে দেখো খলিফা কথার অর্থ হলো ধর্মগুরু, এটা হবে ঠিক। 2-এ রয়েছে 4 ভাগে ভাগ করা সাজানো বাগানকে মোগল আমলে বলা হতো চারবাগ, এটাও হবে ঠিক। 3-এ রয়েছে ওয়াতন কথার অর্থ হলো নিজের ভিটে বা এলাকা, এটাও হবে ঠিক। এবারে চলে আসবো আমরা 3-এর দাগের প্রশ্নে। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে জোড় বাংলা রীতি কি? উত্তরে তোমরা লিখবে জোড় বাংলা হলো বাংলার এক ধরনের স্থাপত্য রীতি। সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য রীতির একটি বৈশিষ্ট্য হলো ইমারতে ইটের ব্যবহার। এই সময় বাংলার মন্দিরগুলি বাড়ির মতো ঢালু করে বানানো হতো। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকেই বলা হয় বাংলা। এই রকম দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলায় যে মন্দির নির্মিত হতো তাকে বলা হতো জোড় বাংলা। 2 নাম্বার প্রশ্ন, অষ্টপ্রধান কি? এটিও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো উত্তরটি হবে শিবাজির 8 জন মন্ত্রী ছিল, তার এই 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হয়। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। 3 নাম্বার প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ, সরকারের 2টি গুরুত্বপূর্ণ কাজ লেখো। তো উত্তরে তোমরা লিখবে দেশের জনগণ ভোটের মাধ্যমে দেশ চালাবার জন্য যাদের বেছে নেয় তাদের নিয়ে গঠিত হয় সরকার। সরকারের কাজগুলি হলো 1. দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, 2. জনগণের কল্যাণ করা অর্থাৎ জনগণ যাতে ভালো থাকে তার উদ্যোগ নেওয়া, 3. দেশের স্বাধীনতা বজায় রাখা। 4 নাম্বার প্রশ্ন, বাসরা ও বেসরা বলতে কি বোঝো? এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে সুফিরা ছিল প্রধানত 2 প্রকারের, যথা বাসরা ও বেসরা। বাসরা কাকে বলে দেখো, সুফিদের মধ্যে যারা ইসলামের আইন মেনে চলতেন তাদের বলা হতো বাসরা, আর বেসরা হচ্ছে সুফিদের মধ্যে যারা ইসলামের আইন মেনে চলতেন না তাদের বলা হতো বেসরা। এবারে আমরা চলে আসব পরের প্রশ্নে, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এবং এই সন্ধির ফল কি হয়েছিল? এটিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও ঔরঙ্গজেবের সেনাপতি রাজা জয়সিংহের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। পুরন্দরের সন্ধির ফলে 1. ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে লড়াই বন্ধ হয়, 2. শিবাজি ঔরঙ্গজেবকে 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। 6 নাম্বার প্রশ্ন, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে ক্যালিগ্রাফি কাকে বলে দেখো, মুঘল যুগে সুন্দর হাতের লেখা শিল্পের সেকালে খুব চর্চা হতো, একে ইংরেজিতে বলে ক্যালিগ্রাফি, বাংলায় একে হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হতো। এবারে দেখো মিনিয়েচার কাকে বলে, সম্রাট আকবরের আমলে তুতিনামা, রজমনামা প্রভৃতি সময়ে বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে। আকার ও আয়তনে ছোট এই ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার। মিনিয়েচার কথাটি ইংরেজি, বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। নেক্সট প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে? তো উত্তরে তোমরা লিখবে গণশব্দের অর্থ জনগণ, তন্ত্র মানে ব্যবস্থা। যে দেশের জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে বলে গণতন্ত্র। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। পরের প্রশ্ন, টিকা লেখো শিখদের পঞ্চক। এটিও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা লিখবে গুরু গোবিন্দ সিংহ শিখদের 5টি জিনিস সবসময় কাছে রাখতে বলতেন। এই 5টি জিনিসের নামই ক অক্ষর দিয়ে শুরু। এগুলি হলো কেশ, কঙ্খা তথা চিরুনি, কচ্ছা, কৃপান এবং কড়া। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্র
স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তরে তোমরা সুন্দর করে এভাবে লিখবে, স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোনোভাবে সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলি আলাদা করাকে ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলা হয়। পরের প্রশ্ন, স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হয়ে যাবে, আলাই দরওয়াজার বৈশিষ্ট্যগুলি হলো: 1, এটি লাল বেলে পাথরে তৈরি হয়েছে। 2, দরওয়াজার গায়ে শুধুমাত্র সুলতানের প্রশংসা খোদাই করা হয়েছিল। 3, এটি কুতুব মিনারের চত্বরেই নির্মিত হয়েছে। এছাড়াও তোমরা আরও কয়েকটি প্রশ্ন নিজে থেকে করবে, যেমন পাট্টা ও কবুলিয়ত কি? ভক্তিবাদ বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয় কেন? এটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, সুলহ ই কুল কি? সিজদা ও পাইবাস কি? পৌরসভার কাজ কি? এবারে চলে আসছি আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, শের শাহের শাসন সংস্কার ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 73 নম্বর পৃষ্ঠায়, অথবা টিকা লেখো ইকতা ব্যবস্থা ও মনসবদারি ব্যবস্থা বা প্রথা। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। পরের প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনে গুরু নানক ও কবিরের অবদান লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে পড়ে গেছে, ভেবে নিতে পারো। এবং এই প্রশ্নের উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 118 এবং 19 নম্বর পৃষ্ঠায়। এবং এই প্রশ্নটি তোমাদের টিকা হিসেবেও কিন্তু আসতে পারে। অথবা মধ্যযুগের ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। এই প্রশ্নটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্য সম্পর্কে কি জানো? মীরাবাই বিখ্যাত কেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। অথবা আকবরের দিন ই ইলাহি সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, মোগল শাসনের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি সংকটের কারণ ও প্রভাব লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষাতে আসতে চলেছে এমন একটি প্রশ্ন। অথবা টিকা লেখো খালসা এবং বিক্রমশীল মহাবিহার। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি টিকা। পরের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? অথবা বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের কী সুবিধা হয়েছিল? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে অথবা পাশে দেওয়া পাঠ্য বইয়ের পৃষ্ঠা থেকে উত্তরগুলি কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শ্রী চৈতন্যদেবের প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং পরীক্ষাতে পড়ে গেছে, ভেবে নিতে পারো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, যেমন চৈতন্যদেবের বাংলায় ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। বা দিতে পারে শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের কাঠামোটি বর্ণনা করো। প্রশ্নের উত্তর একই, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, বাংলার স্থাপত্য রীতির বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং মোগল স্থাপত্য শিল্পের বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। 4 নম্বর প্রশ্ন, সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা আকবরের রাজপুত নীতি সম্পর্কে যা জানো তা লেখো। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 7ম শ্রেণীর ইতিহাসের ফাইনাল সাজেশান। এবং এই সাজেশানটি তোমরা ভালো করে আগে থেকে তৈরি করো এবং এখান থেকে তোমরা 100% প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছ, যেভাবে প্রথম ও দ্বিতীয় পরীক্ষায় কমন পেয়েছিলে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।